অবশেষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। আজ জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। তিনি আরও বলেছেন, আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। বেনজির আহমেদের অপরাধ, দুর্নীতি ও অনিয়ম এমন পাহাড়সম যে তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করা হলো। আমরা জানার চেষ্টা করব কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, আর এ নিয়েই আমাদের আজকের বার্তা কক্ষ। প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনার বিষয় বেনজির গ্রেপ্তার, কি কি অভিযোগ তার বিরুদ্ধে। বেনজির আহমেদকে বলা হয় বাংলাদেশের পুলিশের ইতিহাসে মোস্টলি প্রিভিলেজড পুলিশ অফিসার, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে পৃষ্ঠপোষকতা পেয়েছেন, এমন অভিযোগ আছে। তিনি র্যাবের ডিজি হয়েছেন, ডিএমপি কমিশনার হয়েছেন এবং আইজিপিও হয়েছেন। তো তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করা এবং সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, আপনার বক্তব্য? না, দেখেন, বেনজির আহমেদ তো দেশ ছেড়েছিলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন। তো তাকে তখনই সরকারের লোকজন বলেছিল, আওয়ামী লীগের লোকজন, যে ওনাকে ফিরিয়ে আনা হবে যদি অপরাধ প্রমাণ পায় ইত্যাদি ইত্যাদি। আমরা জানতাম যে কোনো ব্যবস্থা আওয়ামী লীগ তখন নেয় নাই। এই সরকারের আমলে এই যে ঘটনাটা ঘটলো, যে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হলো দুবাইয়ে, এবং যদি তাকে ফিরিয়ে আনা যায়, এটা কিন্তু একটা বড় ঘটনা হিসেবে বাংলাদেশের গণ্য হবে এবং সরকারের একটা বড় সাফল্য হিসেবে গণ্য হবে। ইতিমধ্যে গ্রেফতারের ঘটনাটি একটা সাফল্য হিসেবে গণ্য হয়েছে এবং ফিরিয়ে আনা গেলে সেটা হবে আরো বড় সাফল্য। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। এই যে সফলতার কথা বলা হচ্ছে, সেটি কি বিএনপি সরকারের সফলতা নাকি অন্তর্বর্তী সরকারের? দেখেন, আমি ওরকম ভাগ করব না, কিন্তু কথা হলো যে বিএনপি সরকার অন্তর্বর্তী সরকার প্রক্রিয়া শুরু করেছিল, এই সরকার এসে পেরেছে, সেটা আসলে কার কতটুকু সফলতা সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো যে তাকে গ্রেপ্তার করা গেছে এবং যেহেতু বিএনপি সরকারের আমলে এখন গ্রেপ্তার হয়েছে, বিএনপি সরকার এটা পুলিশকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশের ঐতিহাসিক সাফল্য। তো তিনি তো বলেন নাই যে অন্তর্বর্তী সরকারের আমলের বা বিএনপি সরকারের আমলের পুলিশের সাফল্য, পুলিশের সাফল্য বলেছেন, সেটাও আমরা বলবো সরকারের সাফল্য। আচ্ছা, এখন তো তাকে দেশে ফিরিয়ে আনার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তো এই প্রক্রিয়াটা কি, সেটি জানার আগে আমরা একটু তার অপরাধগুলো যদি একটু জানার চেষ্টা করি। আপনি তো এই নিয়ে বিশদ রিপোর্টও করেছেন প্রথম আলোতে। আমি আমি লিখেছি, বাট আমাদের সহকর্মীরা রিপোর্টগুলো বেশি করেছেন, আমি আসলে বিশ্লেষণ লিখেছিলাম। জি জি। বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ, জমি দখল, অর্থ পাচার, মানবাধিকার লঙ্ঘন, গুম খুনের সঙ্গে জড়িত সহ নানা অভিযোগে মামলা আছে। তো সেই মামলাগুলোর সম্পর্কেও আপনি লিখেছিলেন, আপনি যদি একটু ছোট করে আলোকপাত করেন। দেখেন, বেনজির আহমেদ যখন আইজিপি ছিলেন তখন কিন্তু তার বিরুদ্ধে নানা ধরনের সম্পদ গড়া, বিলাসবহুল জীবনযাপন করা ইত্যাদির অভিযোগ আসতো, কিন্তু তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছিল না। 2024 সালের প্রথম দিকে তার বিরুদ্ধে গণমাধ্যমগুলো, বিশেষ করে দৈনিক কালের কণ্ঠ, রিপোর্ট করা শুরু করে তার বিভিন্ন সম্পদ অর্জন নিয়ে, যারা রিসোর্ট করা, তারপরে নানাভাবে নানা জায়গায় নানা সম্পদ করা নিয়ে রিপোর্ট করে। তো আমরাও কিন্তু তখন এটা নিয়ে কাজ করছিলাম। আমরা কিন্তু পরে রিপোর্ট করি যে গোপালগঞ্জে উনি যে সাভানা ইকো পার্ক গড়ে তুলেছেন এবং সেখান থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভয় দেখিয়ে সম্পত্তি বিক্রি করতে বাধ্য করেছে, সেটা নিয়ে আমরা কিন্তু বিস্তারিত রিপোর্ট করেছি। পরবর্তীতে আরো কিছু রিপোর্ট আমরা তাকে নিয়ে করি এবং ওই সময় সবচেয়ে বড় অভিযোগ ওনার বিরুদ্ধে কিন্তু ছিল যে সম্পদ অর্জন, দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন। আপনি জানেন যে দুদক তখন আমাদেরকে জানিয়েছিল যে তার এবং তার পরিবারের সদস্যদের নামে 650 বিঘার বেশি জমি পাওয়া গিয়েছিল,
গুলশানে 4টি ফ্ল্যাট, এই পূর্বাচলে একটা জমি, বড় জমি, একটা রিসোর্ট, এরকম নানা ধরনের সম্পদের কথা পাওয়া গিয়েছিল। একজন সাবেক আইজিপির তো এত আয়ের উৎস নেই। জি। তো দুদক অনুসন্ধান করে এগুলো পেয়েছে। দুদক এখন তার বিরুদ্ধে মামলা করেছে। হুম, হুম। একটা মামলা হলো গিয়ে দুদক অলরেডি চার্জশিট দিয়েছে। হুম। আ আ সেখানে এসব আরো 4টা মামলা তার বিরুদ্ধে চলছে, মানে মামলা আছে। এগুলো হলো ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ এবং তথ্য গোপনের অভিযোগ আনা হচ্ছে। একটা আচ্ছা। জিনিস মনে রাখবেন যে আ ধরেন আপনার দুদক অনুসন্ধান করলো, অনেক সম্পদের তথ্য পেল। কিন্তু জি। দুদক আসলে না, এখান থেকে যদি একদম সলিড ৫ কোটি টাকা হুম, পায় বা হুম। ১০ কোটি বা ২০ কোটি টাকা পায়, সেটা নিয়েই কিন্তু মামলা এবং অন্যান্য দিকে হুম, হুম। আগায়। কারণ হলো গিয়ে ওই বিশাল সম্পদের কথা বললাম, কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ আদালতে দিতে পারলাম না। আসামি খালাস পেয়ে গেল। জি। সেক্ষেত্রে দুদক আপনার তার জ্ঞাত আয়ের বহির্ভূত যে সম্পদটা থাকে, একদম সলিড যেটা পাওয়া যায় সেটা নিয়ে আগায়। যেমন একটা মামলার তথ্য অনুসারে বেনজির আহমেদ ৯ কোটি ৪৪ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগ এনেছে। তার হুম। স্ত্রী জিশান মির্জার প্রায় ৩২ কোটি টাকার সম্পদের তথ্য, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এরকম তার লিস্ট কিন্তু আছে। যেমন তার বড় মেয়ে ফারহিন বিনতে হুম। রিশতা বিনতে বেনজির, মেজো মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির, এদের নামেও হুম। সম্পদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এটা গেল সম্পদের অনুসন্ধানের কথা। তার বিরুদ্ধে আরেকটা অভিযোগ হলো আপনার দেখেন যে মানে আম মানবাধিকার বিরোধী। লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কিন্তু হুম। মার্কিন যুক্তরাষ্ট্র ২০২২ সালেই নিষেধাজ্ঞা দিয়েছিল। দিয়েছিল এবং সেই নিষেধাজ্ঞার ফলে কিন্তু উনাকে আ দেখা গেল যে আইজিপির পদ শেষ হয়ে যাওয়ার হুম, পরে হুম। অনেক সময় তাদেরকে রাষ্ট্রদূত বানানো হয়, ইত্যাদি জি। বানানো হয়। বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দেওয়া হয়। হুম, কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু আর তাকে কোথাও দিতে পারেনি। যদিও তিনি সরকারের খুব ঘনিষ্ঠ লোক জি। ছিলেন। কিন্তু ওই মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিন্তু তাকে দিতে পারেননি। ওই সময় র‍্যাব এবং র‍্যাবের সাবেক বর্তমান ৭ জন কর্মকর্তার বিরুদ্ধে হুম। মার্কিন নিষেধাজ্ঞা এসেছিল। সেই নিষেধাজ্ঞার আওতায় বেনজির আহমেদ ছিলেন। তখন তিনি ছিলেন আইজিপি। একটা সম্পর্ক প্রশ্ন করি। তার তার সর্বোচ্চ পর্যায়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের আ সময়। হুম। তো তার যখন মেয়াদ শেষ হলো, এরপরে কিন্তু তার বিরুদ্ধে দুদকের মামলা হয়েছে দেশের ভেতরে বিভিন্ন জায়গায়। এরপরে কিন্তু দুদকের মামলা মাথায় নিয়ে তিনি ২০২৪ সালের ৪ মে দেশ ছেড়েছিলেন। তো যেই সরকারের সময় তিনি এত ব্লেসিং পেলেন, তিনি সুযোগ সুবিধা পেলেন, সেই সরকারের সময় তিনি আবার দেশ ছেড়ে চলে গেলেন। এ নিয়ে অনেক বিতর্ক ছিল। এটা কি স্বেচ্ছায় যাওয়া নাকি পালিয়ে যাওয়া? নানান ধরনের না, এটা তথ্য অনেকটা এসেছিল। পালিয়ে যাওয়া। তো এটা এটা কেন হয়েছিল? হয়েছিল দেখেন তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো এত আম ভাবে সামনে হুম, হুম। এসছে, একদম প্রমাণ সহকারে। তখন আর দুদকের উপায় ছিল না যে তার বিরুদ্ধে তদন্ত না করা। একেবারে চক্ষু লজ্জার বিষয় হয়ে গিয়েছিল আচ্ছা। সরকারের জন্য। তো তো দুদক যখন তদন্ত শুরু করলো, হুম, হুম। তখন আ আমরা তখন যেটা জেনেছিলাম এবং যেটা সবাই এটা আঁচ করতে পেরেছিল যে সরকারের থেকেই তাকে সিগন্যাল দেওয়া হয়েছিল যে, "তুমি দেশ ছাড়ো।" আচ্ছা। তারপর উনি দেশ ছাড়লেন। এবং এটা একটা আ বলা হয় যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় ছিল। যে তুমি দেশে চলে যাবে, দেশ ছেড়ে চলে যাওয়া, তারপর তোমার বিরুদ্ধে তদন্ত হুম, হবে, হুম। মামলা হবে। কিন্তু তুমি বিদেশে থাকলে। তোমার কোনো শাস্তিও হলো না, আবার সরকারেরও হুম, মুখ হুম। রক্ষা হলো। বিষয়টা ছিল ঐরকম। কারণ বিমানবন্দরে উনি যখন যান, সেই সময়কার সিসিটিভি ফুটেজ কিন্তু ছড়িয়ে পড়েছিল। জি। সেই সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে উনার পেছনে একজন পুলিশ কর্মকর্তা আছেন। আচ্ছা। তো উনাকে বিমানবন্দর থেকে পার করে দেওয়া হলো। সরকার চাইলেই কিন্তু উনাকে আটকাতে পারতেন। আচ্ছা। হুম? যেমন আ ওই সময় সাংবাদিকরা কিন্তু ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন, তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে হুম, জিজ্ঞেস হুম। করেছিলেন যে, "আপনারা উনি গেলেন কিভাবে?" উনারা বলেছেন, "উনার বিরুদ্ধে তো কোনো নিষেধাজ্ঞা নেই। উনি কেন যেতে পারবেন না?" হুম, হুম। কিন্তু সরকার যদি চায় আটকাতে, সেটা কিন্তু খুব সহজ। কারণ ওই বছরই মেজর হাফিজ, মানে জি। তার আগের ডিসেম্বর বিএনপি নির্বাচনের নেতা আগে মেজর তৎকালীন। হাফিজকে কিন্তু বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেওয়া জি। হলো। এখন যিনি স্পিকার। উনি বোধহয় চিকিৎসার উদ্দেশ্যে হ্যাঁ, যাচ্ছিলেন। চিকিৎসা অবশ্যই যাওয়ার হুম, কথা ছিল। উনাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। পরের দিন উনি কোর্টে গেলেন। কোর্টে হ্যাঁ। গিয়ে কোর্টের আদেশ নিয়ে তারপর তিনি বিদেশে গেলেন। জি। মানে সরকার ফেরত পাঠাতে চাইলে
পারে না এমন বিষয় কিন্তু তা না। আমরা এই সরকার আমলেও দেখেছি অনেককে বিমানবন্দর জি, জি। থেকে ফেরত পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে হুম, আমরা হুম। দেখেছি। তো বিষয়টা হলো সরকার আসলে চায় নাই যে উনি ওনাকে আটকে রাখা হোক। চেয়েছে যে উনি চলে যান। তারপরে কিছু মামলা-টামলা হলো, তদন্ত হলো, লোক দেখানো। দুদক তো তখন দুর্নীতি দমন কমিশন তো আওয়ামী লীগ সরকারের আমলে এই আ ক্লিন সার্টিফিকেট দেওয়ার কমিশনে পরিণত হয়েছিল হুম, হুম। বলে অনেকে মনে করেন। যাদের উপর সরকার রুষ্ট হয় তাদের ক্ষেত্রে তারা খুব কঠোর ভূমিকা নিত। বেনজির আহমেদের সম্পদের পরিমাণ, তার দুর্নীতির যে বিশাল বিবরণ গণমাধ্যমে এসেছিল। আপনার কি মনে হয় ওই সময় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায় থেকে সিগন্যাল এসেছিল বলেই তার যে অপকর্মের এই ফিরিস্তিগুলো আসা শুরু হয়েছিল? এইটা আসলে বলা কঠিন। বা কারণ সরকারের হলো সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়? সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার তো কিছু নেই। কারণ হলো আচ্ছা। উনি পুলিশের পদ থেকে অবসর নেওয়ার পরে কিন্তু উনি কোন বড় ধরনের নিয়োগও পাননি। হুম, হুম। তারপর উনার নিজের ব্যবসা-বাণিজ্য অবৈধ টাকায় যে অভিযোগ আছে অবৈধ টাকা অর্জনে, সেই টাকা দিয়ে হুম, হুম। বিভিন্ন রিসোর্ট-টিসোর্ট করার দিকেই উনার মনোযোগ ছিল। জি। তো সরকারের সাথে উনার দ্বন্দ্ব তৈরি হবে কেন? আমার তো মনে হয় এটা আচ্ছা, প্রকাশ করে দেওয়ার ফলে সরকার বাধ্য হয়েছে উনার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার। আচ্ছা। ২০১৩ সালের ৫ এবং ৬ মে আ মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে সমাবেশে আ পুলিশি হামলা হয়েছিল এবং ওখানে যে হত্যাকাণ্ড হয়, আ সেই মামলার তিনি অন্যতম আসামি ছিলেন। এবং সেই মামলাটি দীর্ঘদিন ধরে চলছে। আ এই মামলার বিষয়ে আপনার কি বলার আছে? না ওই সময় তো উম যে হত্যাকাণ্ড এবং জি, আরো টিএফআই সেলে গুম করে রাখা জি, এই ২ ঘটনাগুলোতে তিনি কিন্তু আপনার ট্রাইব্যুনালের জি। যে বিচার কাজ চলছে সেখানে কিন্তু তিনি আসামি। ওই সময় তিনি কি ডিএমপি কমিশনার ছিলেন, তাই না? জি, ২০১৩ সালে? জি। তো এই মামলার তার বিরুদ্ধে বিচার হুম, চলছে। হুম। যদিও অ্যাবসেনশিয়া মানে পলাতক অবস্থায় তার বিচার করতে আচ্ছা। হচ্ছে। ওগুলো হচ্ছে, এদিকে আবার দুর্নীতির বিচারও হচ্ছে। হুম, হুম। সব মিলিয়ে তার বিরুদ্ধে অনেক মামলা আছে যেগুলো আসলে উনাকে ফেরত এনে বিচার নিশ্চিত করা গেলে সেটা একটা বড় কাজ হবে। ও এখন সরকার উদ্যোগ নিয়েছে তাকে ফেরত আনার। আপনার কি মনে হয় যে তাকে খুব সহজে আইনি প্রক্রিয়ায় ফেরত আনা সম্ভব? হ্যাঁ, এইটাই দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ সংসদকে জানিয়েছেন যে উনাকে বেনজির হুম, হুম, আহমেদকে ফেরাতে হলে তাকে গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে হুম, হুম। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। তো এটা একটা কূটনৈতিক প্রক্রিয়া। আ জি, আ ইন্টারপোলের যে রেড নোটিশ সেটা হুম, নিয়ে কিন্তু একটা সাধারণ ভুল ধারণা আছে যে মনে হয় যে এটা একটা আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা। হুম। আসলে কিন্তু তা নয়। এটা হলো ইন্টারপোল দেশগুলোর কাছে একটি অনুরোধ যাতে ওই জি, দেশে কোনো পলাতক আসামি থাকলে তাকে যাতে শনাক্ত করা হয়, অবস্থান নির্ণয় করা হয়, প্রয়োজনভাবে সাময়িকভাবে আটক করা হয়। আ এই যে আটক বা এটার জন্য সংশ্লিষ্ট দেশের মানে বাংলাদেশের হুম। আদালতের আ সেই আদেশ, গ্রেফতারি অনুমতি লাগে। পরোয়ানা ইত্যাদি লাগে কিন্তু। হুম, হুম। এখন বেনজির আহমেদকে ওনাকে যে ওখানে আটক করা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে, সেটার বিপরীতে কিন্তু বাংলাদেশ আ ওনাকে আবেদন করতে হবে। বাংলাদেশকে ওদের কোর্টে দেখাতে হবে যে ওনার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। আচ্ছা, আচ্ছা। এই অভিযোগগুলো যে রয়েছে হুম, সেটার আবার ব্যাপার হলো যে সেগুলো রাজনৈতিক হুম, হুম। উদ্দেশ্য প্রণোদিত নয়। এটা কিন্তু আপনাকে দেখাতে হবে। আচ্ছা। তারপর দেখাতে হবে যে এই অভিযোগগুলোর ন্যায় বিচার উনি বাংলাদেশে আসলে পাবেন। সেটা আপনাকে হুম, দেখাতে হবে। আপনার দেখাতে হবে যে এই আ অভিযোগগুলো মা ওনাকে হয়রানি বা ইয়ের জন্য করা হচ্ছে না। এটা হুম, সত্যিকারেই অভিযোগ। এই নানা কিছু প্রমাণ করার পরে উনার আরব আমিরাত কোর্ট ওনাকে প্রত্যর্পণের জন্য নির্দেশ দিবেন। হ্যাঁ? জি। তখন কিন্তু বাংলাদেশ ওনাকে ফেরত আনতে পারবে। এখন যদি বলেন যে সম্ভাবনা আসলে কতটুকু? আমরা এটা নিয়ে ৫ জন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, সাবেক এবং বর্তমান, হুম, যারা হুম। এই বিষয়গুলো নিয়েই কাজ করেন পুলিশের ক্ষেত্রে। আচ্ছা, উনারা কিন্তু বলেছেন যে বেনজির আহমেদের ক্ষেত্রে ফেরত আনার সম্ভাবনা খুবই বেশি। কারণ হলো আচ্ছা। যে বেনজির আহমেদের পরিচয় হুম, এটা হুম। বাংলাদেশ নিশ্চিত করতে পারবে।
বেনজির আহমেদ মার্কিন মানে নিষেধাজ্ঞাভুক্ত, এটা বাংলাদেশ তুলে ধরতে পারবে যে মানে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিচারের সুযোগ আছে। বেনজির আহমেদ দুর্নীতির বিষয়গুলো তুলে ধরতে পারবে, তার বিরুদ্ধে গুণ খুনের অভিযোগ আছে, তুলে ধরতে পারবে। আবার ওনার আইনজীবীরাও কিন্তু ওনার বিপক্ষে, মানে ওনাকে ফেরত না পাঠানোর পক্ষে যুক্তিতর্ক তুলে ধরবেন। এখন প্রশ্ন হলো বাংলাদেশ কতটা শক্তিশালী ভাবে সেই যুক্তিতর্ক তুলে ধরতে পারে। এক্ষেত্রে আপনি যদি বলেন যে দেখেন যে আমাদের ফেরত না আনার ইতিহাস যেমন আছে, ফেরত আনার ইতিহাস আছে। যেমন আরাফ খান নামে আমরা যাকে চিনি, উনি কিন্তু একজন পুলিশ হত্যা মামলার আসামি দুবাইয়ে। জি জি। তো ওনাকে কিন্তু ফেরত আনা যায় নাই, কারণ ওনার পাসপোর্ট ছিল অন্য দেশের। আচ্ছা, বেনজির আহমেদের যে পাসপোর্ট পাওয়া গেছে সেখানে পর্তুগালের পাসপোর্ট এবং দুবাইয়ে থাকার আবাসিক কাগজপত্র, এটা বোধহয় পাওয়া গেছে, গণমাধ্যমে এরকম খবর এসেছে। এটা গণমাধ্যমে আসছে, আমি এটা নিয়ে মন্তব্য করব না, কারণ আমরা নিজেরা এটা এখনো ভেরিফাই করতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো তথ্য আসলেই সেটা নিয়ে মন্তব্য করাটা ঠিক হবে না নিজেরা নিশ্চিত না হয়। আপনার কাছে যে তথ্য, তো উনি দুবাইয়ে থাকতেন, সেখানে কি শুধু স্বাভাবিকভাবেই থাকতেন নাকি সেখানে সে ব্যবসা বাণিজ্য করতেন? দেখেন, এই বিষয়ে নানা ধরনের খবর আপনি পাবেন, জি, কিন্তু প্রথম আলোতে আমরা আসলে একটু নিশ্চিত না হওয়া পর্যন্ত এইসব বিষয় বলি না, এই ধরনের তথ্য দেই না। নানাভাবে বলা হচ্ছে যে উনি এইভাবে গ্রেপ্তার হয়েছেন, এআই ক্যামেরা দিয়ে গ্রেপ্তার হয়েছেন, এআই ক্যামেরায় ওনার ছবি বেশি উঠেছে। তারপর এটা কোনো কথা যে দুবাই পুলিশ জানতো না যে এখানে বেনজির আহমেদ আছেন, সেই দেশে একজন নাগরিক আছেন, সেটা জানতো না? তাকে শুধু ওই এআই ক্যামেরা দিয়ে এইসব নানা তথ্য আপনার আসবে সামাজিক মাধ্যমে, কোনো সংবাদ মাধ্যমে। আমরা আসলে প্রথম আলোতে এই ঘটনাগুলো তখনই বলি যখন আমরা নিজেরা নিশ্চিত হই। বেনজির আহমেদের বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ, বিশেষ করে তিনি যখন ডিএমপি কমিশনার ছিলেন, তিনি যখন র্যাবের ডিজি ছিলেন, তিনি যখন পুলিশের আইজি ছিলেন, তিনি রাজনৈতিক বিরুদ্ধ মতের মানুষদেরকে আটক করা, তারপর তাদের বিরুদ্ধে মামলা দেয়া, তাদেরকে নির্যাতন করা, তাদেরকে গুম করার যে অভিযোগ, এই অভিযোগগুলো কতটা যৌক্তিক ছিল? না, দেখেন, বেনজির আহমেদ ছিলেন সরকারের খুবই ঘনিষ্ঠ এবং ওনার বাড়ি ছিল একটা জেলায়, যেটা গোপালগঞ্জ, যেটা হলো সেই সময়কার প্রধানমন্ত্রী যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন তার বা নিজের জেলায়। তো সরকার কি করে, রাজনৈতিকভাবে এই নিয়োগগুলো দেয়, বিশেষ করে এই ধরনের কর্তৃত্ববাদী সরকার। বাংলাদেশে তো চর্চাই আছে রাজনৈতিক নিয়োগের, কিন্তু এই ধরনের সরকার আরো বেশি বিশ্বাস চায়, আরো বেশি আস্থা চায় এবং তাদেরকে নিয়োগ দেওয়া, এবং সেই নিয়োগের মাধ্যমেই কিন্তু এই যে নানা ধরনের বিরোধী মত দমন, নির্যাতন, বিরোধীদেরকে গ্রেপ্তার করা, এইসব কাজগুলো কিন্তু তাকে দিয়েই করায়। মানে এই ধরনের লোকগুলোকে দিয়েই করায়, এরাই কিন্তু তার সহযোগী হয়। বেনজির আহমেদ ছিলেন সেই যে ক্ষমতা এবং ক্ষমতার চর্চার এটার একটা পার্ট। আচ্ছা, আমাদের দেশে অনেকেই সেই পার্ট হতে চাইতেন, আবার অনেকে হয়তো হতে চাইতেন না, তারা এক পাশে পড়ে থাকতেন। কিন্তু পুলিশের মধ্যে আমরা দেখেছি যে কিছু কিছু কর্মকর্তা যারা সরকারের ঘনিষ্ঠ ছিলেন, তারা বিশেষ বিশেষ পরিচয়, তারা ছাত্র জীবনে কি করেছেন, তার বাড়ি কোথায়, তার পরিবার কোন দল করে ইত্যাদি বিবেচনা করে তাদেরকে বাছাই করা হতো এবং তাদের দিয়ে এই কাজগুলো করানো হতো। বেনজির আহমেদ সেই অংশ হিসেবে সেই কাজগুলো, মানে সরকারের দিক বিবেচনা করলে, সরকারের ভাষ্যমতে তিনি খুব কাজগুলো করেছেন। কিন্তু আমরা দেখব যে সাধারণ জনগণ এবং একজন সংবাদকর্মী হিসেবে যে তিনি আসলে বিরোধী মতকে নিপীড়ন করেছেন, নানা ধরনের অপরাধ করেছেন, এবং সেটার মাধ্যমে তিনি দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন, যার বিপুল অভিযোগ তার বিরুদ্ধে আছে। হেফাজতের হত্যাকাণ্ড নিয়ে যতটা কথা হয়েছে এবং প্রত্যেকটা কথার সঙ্গেই বেনজির আহমেদ জড়িত এরকম অভিযোগ এসেছে, সেই অভিযোগগুলো আসলে, আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আপনি নিজেও রাজনৈতিক রিপোর্ট লিখেন, অ্যানালাইসিস করেন, আপনার কাছে কি মনে হয় যে ওই সময় তিনি কি রাজনৈতিক কারণে তার এই সম্পৃক্ততা ছিল? যেহেতু আওয়ামী লীগ আসলে ক্ষমতায় ছিল না, ওইটা তো সরকারের সিদ্ধান্তই ছিল। জি জি, সরকারের সিদ্ধান্ত ছিল এবং সরকার তার
অনুগত বাহিনীকে ব্যবহার করেছে। আচ্ছা। এটা তো খুব স্পষ্ট আসলে সরকারের সিদ্ধান্ত ওনারা বাস্তবায়ন করেছেন। আচ্ছা, বাংলাদেশের পুলিশের মোস্টলি আলোচিত চরিত্র বেনজির আহমেদ, তাকে নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হলেই সেই ধরনের রিপোর্ট প্রচুর মানুষ পড়ে। এর মধ্যে মুখরোচক গল্প থাকে, সত্য তথ্য থাকে, আবার অসত্য গল্প থাকে। তার একটা ভুয়া পিএইচডি ডিগ্রি অর্জনের রিপোর্ট আমাদের প্রথম আলোতে জি হয়েছিল। 2019 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছিলেন। ওই ডিগ্রি সম্পর্কে যদি একটু আপনি আলোকপাত করেন। দেখেন, ওইটা হলো বাণিজ্য অনুষদ দেয় ওই জি। ডিগ্রিটা, এবং এটা একটা বিতর্কিত ডিগ্রি। এই ডিগ্রিটা এই বেনজির আহমেদের মতো লোকরা তাদের নামের আগে ডক্টর বসানোর জন্য জি। নিয়েছেন। সেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন কোনো ডিগ্রি নয়। জি। এবং আমরা এই রিপোর্টটা করার পরে আপনার হলো গিয়ে যে অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু আপনার এই ডিগ্রিটাকে রিভোক করা হয়েছে, স্থগিত করা হয়, বাতিল করা বলা যায়। বাতিল। যেমন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নিয়াজ আহমেদের সঙ্গে আমি কথা বলছিলাম যে স্যার ডিগ্রিটা কি হয়েছিল। উনি আমাকে জানিয়েছেন যে ডিগ্রিটা একটা তদন্ত কমিটি হয়েছিল, তদন্ত কমিটির ভিত্তিতে তদন্ত কমিটি দেখেছে যে আসলে ওনার ভর্তির যোগ্যতাই ছিল না, যেটা আমরা রিপোর্টে লিখেছিলাম। 50% নাম্বার পেতে হয় শিক্ষা জীবনে। সেই তথ্য প্রমাণ তারা পেয়েছে। তারা পাওয়ার পরে তারা সুপারিশ করেছে এই ডিগ্রিটা রিভোক করার। তো এটা একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের যথাযথ প্রক্রিয়া অনুযায়ী, যেটা নিয়াজ আহমেদ সাহেব বললেন যে যথাযথ প্রক্রিয়া অনুযায়ী ডিগ্রিটা রিভোক করা হয়েছে। এবং বেনজির আহমেদের ডিগ্রিটা রিভোক করা হয়েছে, কিন্তু এই ডিগ্রি দেওয়ার যে ব্যবস্থাটা ইউনিভার্সিটিতে আছে সেটাকে মানসম্পন্ন করার জন্য একটা তদন্ত কমিটি করা হয়েছিল। সেই তদন্ত কমিটির দুটো সভার কথা আমরা জেনেছি। তারা আসলে খুব বেশি আলোচনা করতে পারেনি বলে আজকে আমাদেরকে জানিয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত খোঁজ দিচ্ছি। এমফিল পিএইচডি করতে হলে অবশ্যই তাকে স্নাতক বা সম্মান ডিগ্রি তার থাকতে হয়। তো আমরা যতদূর জানি যে বেনজির আহমেদের শিক্ষা জীবনে অনার্স ছিল না, তিনি পাস কোর্স থেকে তিনি গ্রাজুয়েশন করেছিলেন। শিক্ষাক্ষেত্রেও তিনি বড় ধরনের জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। এই ডিগ্রিটা অর্জনের ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। এখন যদি আবার ওনাকে একটু ফেরিয়ে আনার কথা বলি, আপনি কি মনে করেন যে এই ধরনের বড় কেসগুলোর ক্ষেত্রে আইনের পাশাপাশি তার যে প্রভাব প্রতিপত্তি এবং তার যে সম্পদ এবং তার যে টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, সেগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে অনেক সময়? হ্যাঁ, বাধা হয়ে তো দাঁড়াতে পারেই। উনি হয়তো খুব বড় আইনজীবী নিয়োগ করবেন, সেখানে আইনিভাবে সর্বোচ্চ লড়াইটা করবেন। প্রশ্ন হলো বাংলাদেশ নিজেরা যথেষ্ট তথ্য প্রমাণ আমিরাতের সামনে উপস্থাপন করছে কিনা এবং কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রাখছে কিনা। এবং আমার মনে হয় যে সরকার এই বিষয়টা আজকে, যেহেতু সংসদে সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, এটা সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে। আচ্ছা, আর উনি তার স্ত্রী জিসান মির্জা এবং তার 2 সন্তানের নামে যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের যে অভিযোগ এবং যে দুদকের মামলা, এটি 74 কোটি টাকার যে অবৈধ সম্পদের তথ্য গোপনের অভিযোগ, সেই মামলাগুলো চলমান আছে। তারপরে মানবতা বিরোধী অপরাধ, র্যাবের কে ব্যবহার করে টিআইএফ সেলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুম করার অভিযোগ। এই এত যে মামলা একজন সাবেক আইজির বিরুদ্ধে, আপনার কি মনে হয় যে বাংলাদেশের একজন পুলিশের সর্বোচ্চ ব্যক্তির বিরুদ্ধে এত মামলা আপনি অতীতে দেখেছেন? না, এত মামলা অতীতে দেখা যায় নাই। সেজন্যই আজকে আমরা একটা আমাদের প্রথম আলো অনলাইন সংস্করণে একটা শিরোনাম দিয়েছি, বেনজির কাহিনী। বেনজির মানে যার নজির নেই, সেই কাহিনী। মানে সাবেক আইজিপির বিরুদ্ধে এত অভিযোগ, এরকম নজির আসলে বাংলাদেশে আমার জানা মতে নাই, আমি দেখিনি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনার নিজের থেকে কোনো বিষয় আলাপ করার আছে কিনা, যে যেই বিষয়গুলো আসা দরকার ছিল? বেনজিরের যে অপরাধ, দুর্নীতি, অনিয়ম বিষয়। জি। না, আমি সেটাই বলতে চাই যে দেখেন, বাংলাদেশে তো
দুর্নীতির অভিযোগ অনেক, হুম হুম বিচার হয় খুব কম, এবং বিচার এড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো বিদেশ চলে যাওয়া। জি তো ওনাকে যদি ফিরিয়ে এনে বিচার করে একটা দৃষ্টান্ত হুম হুম স্থাপন করা যায়, সেটা হবে বাংলাদেশের জন্য একটা অর্জন, এবং ভবিষ্যতে যারা যারা হুম পুলিশ এবং প্রশাসনে আছেন তাদের জন্য একটা বার্তা যে আসলে আপনি পালিয়ে যাওয়াই মানে রেহাই পাওয়া নয়। অনেকে কিন্তু আশা ছেড়ে দিয়েছিল যে বেনজির আহমেদের মতো এইরকম প্রতাপশালী একজন প্রভাবশালী সাবেক আইজি, যার এত টাকা, এত সম্পদ, এত ক্ষমতা, তাকে তো আওয়ামী লীগ সরকার কোনো কিছুই করতে পারেনি। তাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেনি। তিনি বিদেশে চলে গেছেন। আ আওয়ামী লীগ তিনি জেলে সরকার যান। চেয়েছিল কিনা সেটা হলো বড় জি। প্রশ্ন। তো সেই প্রভাবশালী ব্যক্তিকে যখন আম আবার ধ আইনের মাধ্যমেই ধরা হয়, তার মানে প্রকৃতিরও একটা বিচার থাকে। কি মনে হয় আপনার কাছে? মানে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। তাদের হাহাকার কষ্ট। দিন শেষে আমরা বাংলাদেশের মানুষ বোধহয় ন্যায় বিচার পাবে বলে আশা রাখতে পারে। হ্যাঁ, আশা তো করেই যেতে হুম, হবে। হুম। যখন আপনি আশাহীন হয়ে যাবেন তখন আসলে সবকিছু হারিয়ে ফেলার সমান হয়ে যায়। আশা আমাদের করে যেতে হবে, এবং আমাদেরকে বলতেই হবে যে আমরা ন্যায় বিচার, প্রত্যেকটা ঘটনায় ন্যায় বিচার চাই, দুর্নীতির শাস্তি চাই, অপরাধের বিচার চাই, জি। যাতে ভবিষ্যতে অপরাধ কম হয়। আমরাও আশা করব সরকার আম বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে আবার দেশে ফিরিয়ে আনবেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে, এবং তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষ যাতে ন্যায় বিচার পায়, বিশেষ করে ভুক্তভোগীরা যারা তার দ্বারা নানান ধরনের নির্যাতন, গুম, খুন এবং জোরপূর্বক যে তার কাছে তিনি জমি দখল করেছেন, জমি লিখে নিয়েছেন। এই যে মামলাগুলো আছে, অপরাধগুলো আছে, সেই অপরাধের বিচার নিশ্চয়ই হবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাকে আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ। নির্বাচিত আমরা কথা বলছিলাম প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদের সঙ্গে। বার্তাকক্ষ অনুষ্ঠানটি প্রতিদিন আপনারা রাত ৮টায় দেখতে পারবেন। প্রথম আলো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং online.com-এও আপনারা দেখতে পারবেন। আজ যারা সঙ্গে ছিলেন তাদের জানাই ভীষণ কৃতজ্ঞতা। আগামীকাল একই সময় অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য শুভকামনা।